প্রথম হচ্ছে ঠাকুর বলছেন আমাদের অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে, একদম কথা, প্রথম কথা, নাংলা কথা। কিন্তু সবচেয়ে বড় সমস্যা, যদি আমরা ঠাকুরের কাজ করি, এই তিনটেই এসে আমাদের কাছে উপস্থিত হবে। অর্থ আসবে, মান আসবে, যশ আসবে। যারা সাধারণ জীবন, একটা পাঞ্জা থাকলেই তাকে মানুষ প্রণাম করে, তাহলে যশ চাই না বললে তো আর হবে না, যশ তো তিনিই জোগাড় করে দেবেন। অর্থ চাই না, ঋত্বিক দাদা যাচ্ছেন আমার বাড়িতে সৎসঙ্গে, আমি হাতে ধরে অর্ঘ্য দিয়ে দেবো, তাহলে অর্থ তো পেছনে ছাড়বে না, তাই নয় কি? তাহলে আমাদের অর্থ মান যশ ইত্যাদির যে প্রশ্ন ঠাকুর তুলছেন, প্রত্যেকটাই কিন্তু আমার কাছে চলে আসে। মানুষ সম্মান দিচ্ছে, নাম হচ্ছে, যশ আসছে, টাকা পয়সা আসছে, সবই হোটেলে হয়ে যায়। ঠাকুর এরকমই ব্যবস্থা করে দিয়েছেন যেন। কিন্তু আমার মাথাটা পরিষ্কার থাকা দরকার সবার আগে। আমার মন জগৎ, এই মন জগৎটা নিয়ে আমাদের কারবার। ভালো করে বুঝুন, ঠাকুর তোমাকে আমি ধরেছি কেন, তোমাকে আমি ধরতে গেলাম কেন, আমার জীবনের প্রধান করতে গেছি কেন? দুটো হয়, যে তোমাকে ভালো লেগেছে তাই ধরেছি, আর একটা হয় যে তোমার মতো হব বলেই তোমাকে ধরেছি। শুধু ভালো লাগা থেকে যদি ধরাটা থাকে তাহলে কিন্তু প্রাথমিক, আর যদি তোমার মতো হব বলে তোমাকে ধরেছি তাহলে আমার উত্তরণের পথে এগোনো আছে। ঠাকুরের কিন্তু মূল কথাই হচ্ছে আমরা যেন তার মতন ভাবা, বলা, করা, চরিত্র, স্বভাব সবকিছুতে প্রকাশ পাই। আমি থাকতে পারি, নতুবা আমি তোমার মতো হব। দুটো উপায়, হয় আমি থাকবো, এই 2 ঘন্টা সৎসঙ্গে আমি তোমার, এই উৎসবের এই কয়েকটা ঘন্টা যে কাটাবো উৎসব মঞ্চে গিয়ে, সেটুকু তোমার। আমি যখন দেওঘরে পৌঁছালাম তখন তোমার, মন্দিরে পৌঁছালাম তখন তোমার, বাদ বাকি সময় আমি আমার। তাই ওখান থেকে বেরিয়ে এসেই আমি হয়তো অন্যায্য ব্যবহার করে ফেলি, অন্যায্য আচরণ করে ফেলি, কেননা তুমি তো সর্বসময় নাই আমার সাথে। তাই আমি আমার মতনও প্রকাশ পাই, আবার তোমার মতনও হয়ে যাই। তাহলে দুটো দাড়ি পাল্লার মতন দুলতে থাকে আমার মধ্যে। আমাদের কিন্তু মন জগৎটাকে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবার বিষয়, প্রত্যেকটা ব্যক্তির, আমাদের প্রত্যেকের করণীয়। ভাবেন ভালো করে, যে আমি তোমার মতো হতে গেলে সবার আগে যেই রকম ভাবে আমার হিংসা আসে, যেই কারণে আমার রাগ আসে, যেই কারণে আমার দেশ হয়, যে কারণে আমার বিরক্তি আসে, সমস্তগুলো কিন্তু অসমান হয়ে যাবে। আমি সেই কারণে রাখতে পারবো না, সেই কারণে বিরক্ত হতে পারবো না, সেই কারণে অগোছালো চিন্তা করতে পারবো না। সমস্ত চিন্তাগুলো যেন তোমার মতন করতে হবে। তাই যদি এরকম হয় তাহলে কোনো জায়গায় দুটো গুরু ভাইয়ের সংঘাত লাগবে না। দুটো গুরু ভাইয়ের কোনো সংঘাত যদি লাগে তাহলে বুঝতে হবে দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই। দুজনের সংঘাত লাগলো, দুজনেই মিলনের আকুতি করছে, তাহলে ঠাকুর আছে। দুজনের সংঘাত লাগলো, মিলনের আকুতি নেই, দুজনের কারুর মধ্যে ঠাকুর নেই। এটা কিন্তু ঠাকুর এইভাবে বুঝিয়েছেন আমাদের। তাই আমাদের মধ্যে যদি কারুর সাথে কারুর সংঘাত থাকে তাহলে সেটাকে মীমাংসা করে নেওয়া ভালো। দেওঘরে আমি যেখানে বসে আছি সেখানে একজন এসে বললেন তার সাথে কার বিবাদ হয়েছে, কি হয়েছে, তার সম্বন্ধে কি অন্যায্য কথা বলেছেন। এইসব শুনতে শুনতে আমি তাকে বললাম যে যিনি আপনার মিত্র নন, সবার জন্য যা করেন, যিনি অমিত্র তার জন্য বেশি করেন, তবেই আপনি ঠাকুরের মানুষ, তবেই আপনি ঠাকুরের লোক। যিনি আপনাকে পছন্দ করেন না, যদি সবার জন্য 1 করেন, তার জন্য 2 করেন, বেশি করুন। তার মেয়ের বিয়েতে আপনি আপ্যায়নাতে চলে যান, মানে আমি আপনার কার্যক্রমে থাকবো, অধিকভাবে করুন। আমি বললাম আমার সাথে এরকম একজন হয়েছিল, একটি ব্যক্তিগত ঘটনা, কথাটা বলি। একজন একটা এসে আমাকে বলছে অমুক আপনার সম্বন্ধে এই কথা বলেছে। আমি চুপ করে আছি।
আমি তার সমস্ত কথাটা রেকর্ডিং করেছি, আপনার সম্বন্ধে যা যা কথা বলেছি সেটা রেকর্ডিং করেছি। আমার খুব রাগ হয়ে গেল। আমি বললাম তোমার মতন বেইমান লোক আমি দেখিনি। সে মন খুললো তোমার কাছে আমার সম্বন্ধে বলার জন্য, আর তুমি তার অজান্তে তুমি মোবাইল রেকর্ডিং করলো। তোমার মতন বাজে লোক আমি জীবনে দেখিনি, তোমার মতন দুশ্চরিত্র আমি জীবনে দেখিনি। একজনের আমার প্রতি যদি অসূয়া থাকে আর সে প্রাণ খুলে তোমাকে বলতে গেছিল, আর তুমি তার অগোচরে মোবাইলে রেকর্ড করে এখানে হাওয়া গরম করতে এসছো, তুমি কি ভাবছো তার উপরে আমি বিরক্ত হব? তার হতেই পারে আমার প্রতি কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে, অশান্তি লাগতে পারে তার মনে, কিন্তু তুমি যেটা করেছো সেটা একদম ন্যায্য নয়। তুমি তাকে বুঝতে না দিয়ে তার কথা রেকর্ড করে তুমি এখানে হাওয়া গরম করছো। আমি কোনোদিনও তাকে বলবো না, কিন্তু তুমি যে একটা বাজে লোক এটা আমার ধারণা করে রাখলে। তুমি যে লোকই খারাপ কথা বলেছিল তার যখন মেয়ের বিয়ে এলো, আমি সবার জন্য আশ্রমে যারা থাকেন আমি নিজের মতন চেষ্টা করি তাদের পাশে থাকতে। আমি তার পাশে দ্বিগুণ বললে তার পাশে গিয়ে দাঁড়ালো, এবং তাকে কোনোদিনও আজ অবধি বুঝতে দিনি যে তার এই কথাটা আমি শুনেছি। আমার মনে হয় যে এটি রকম করেই ঠাকুরের মানুষের ভাবা ভালো। কে আমার সম্বন্ধে কি বলছে সেটা আমার কাছে ধরার বিষয় না। ঠাকুর বাণীতে বলছেন তোমার কোনো নাম নেই, তোমার কোনো পরিচয় নেই, এরকম করে একটা বাণী দিচ্ছেন। যদি আমার কোনো কিছুই না থাকে তাহলে আমি বিরক্ত হব কিসে, আর আমার কোন অস্তিত্ব বিপন্ন হবে? আমার অস্তিত্বই তো তুমি। যদি তুমি আমার অস্তিত্ব হও তাহলে এখানে তো বিপন্নতার কোনো প্রশ্ন আসছে না। মানুষ একটা নিন্দা শুনলেই আমরা এলোমেলো হয়ে যাই, বিড়ম্বনায় পড়ে যাই। এটা হচ্ছে মনোজগৎ। এই মনোজগৎটাকেই আগে বড় করা দরকার আমাদের। মনোজগৎ নেই কারবার, যে ঠাকুর তুমি আমার আর আমি তোমার, তোমারই কেবল। আর এই পরিবার এটাও তোমার। এই পরিবার তখনই সার্থক যদি তোমার। এই আমার অঢেল ধন সব তোমার। একটি কঞ্জুস অতীব কৃপণ, সারা জীবন সে কঞ্জুস বা কৃপণ হিসেবেই পরিগণিত। আসাম দেশের গুরুদেব শঙ্করদেব তিনি তীর্থে যাবেন, টাকা পয়সার প্রয়োজন, সেই কৃপণ বলে যে পরিগণিত সে এলো, সমস্ত উপার্জন সারা জীবনে যা সে কৃপণতা করে জমিয়েছিল সমস্ত নিয়ে এসে গুরুর চরণে দিল, যে প্রভু এই সারা জীবনের যা সঞ্চয় আমি সব তোমার জন্য রেখেছিলাম, তোমার যদি কোনো কাজে লাগে। তাহলে সমস্ত এই কৃপণতা সার্থক এই মুহূর্তেই হয়ে গেল, যে মুহূর্তে সে সমস্তটা সে গুরুকে দিয়ে দিল। তার সমস্ত কার্পণ্যটাই ছিল এই গুরুর জন্যই করবে বলে। সে গুরুর জন্যই সে জমিয়ে রাখতো, সে গুরুর জন্যই কৃপণতা করতো, নিজের জন্য নয়। তাই এটাই সার্থক। তো গুরুর জন্য যেই কাজই করি নিরর্থক কাজও সার্থক হয়ে যেতে পারে যদি সেটা গুরুর কারণে হয়। তাহলে এইটা আমাদের মনোজগতের যুক্তি হোক। তারপর কাজের কথা আসি। মন জগৎ যদি এরকম করে যুক্তি বিন্যাস করতে পারে, এরকম করে যদি ভাবতে আমরা পারি, তাহলে কিন্তু আমাদের দ্বারা অসাধ্য সাধন হবে। কেননা আমি থাকছি না, আমার থেকে তো প্রতিবিম্বিত হবেন ঠাকুর। আমার চলায় বলায় করায় সমস্ত জায়গায় ঠাকুর কিন্তু প্রতিবিম্বিত হবেন, তখনই কাজের সূত্রপাত হবে, তার আগে হতে পারে না। আমি তোমারই নই, তাহলে আমি কাজ করব কি? আমি তো তোমারই হইনি। বুঝতে পারছেন ব্যাপারটা? মনোজগৎ আগে আমি তোমার হই, এবং সর্বতভাবে মনটাকে আগে বোঝার চেষ্টা করুন আমি কতটা তোমার, কতটা আমি নিজের। এই জায়গাটায় কিন্তু দ্বন্দ্ব, এটা কিন্তু কেবল আমারই মন বুঝতে পারবে যে আমি তোমার কতটা এবং কতটা আমার নিজের বা আমার প্রবৃত্তির বা আমার যা কিছু নেই, আর কতটা তোমার। তুমি বলতে আমি সব ছেড়ে দিতে পারি, তাহলে আমি তোমার। তোমার নামে আমি সব করতে পারি, তাহলে আমি তোমার। তোমায় বললে আমি যার সাথে সবচেয়ে বেশি অপ্রিয় মানুষ তাকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমি তোমার। ঠাকুরের একটি ঋত্বিক এবং আরো কয়েকজন মিলে তারা গেছিলেন ভারত সরকারের রেলমন্ত্রীর কাছে, তাদের ওখান থেকে একটি ট্রেন চলাচলের জন্য। সেই ট্রেন চলাচলের আগে রেলমন্ত্রী বলছেন যে 15খানা ট্রেন এই বছরে দেওয়া হয়ে গেছে, আর কোনো ট্রেন দেওয়া যাবে না। সেই ঋত্বিক দাদাটি সব দেখে টেখে বুঝছেন যে আর ট্রেনটা 16 নম্বর ট্রেনটা গ্র্যান্ট হবে না, সেটা পাবে না।
তিনি হাতের দণ্ডটা পাশের জনকে ধরিয়ে দিলেন এবং যেখানে দাঁড়িয়েছিলেন ষষ্ঠাঙ্গে একদম লাফ দিয়ে রেলমন্ত্রীর পাটা চেপে ধরলেন, বলে যে বাবাকে একটা ট্রেন দিয়ে দিন। বাবা মানে বাবা বৈদ্যনাথ হতে পারে, বাবা মানে আচার্যদেবকেও উনি বাবা বলতেন, সেটাও হতে পারে। সে মোট কথা বাবাকে একটা ট্রেন দিয়ে দিন বলে পা চেপে ধরেছে। রেলমন্ত্রী ওই পা চাপা দেখে তার বুক কেঁপে উঠেছে। সে বলছে দে দিয়া, বাবাকে দে দিয়া বলে হাঁপসাচ্ছে, বলে সই করে দিলেন 16 নম্বর ট্রেন। এই যে আজকাল ঝাঁঝা গুয়াহাটি নামে যে ট্রেনটি গুয়াহাটিতে যায়, আসামে যায়, এই ট্রেনটির পেছনের গল্পটা এই ছিল। এক ঋত্বিক দাদা ঠাকুরের জন্য ট্রেন দিবি না মানে আমি তোর পা ধরেই তোকে ট্রেন ছাড়ব, পা ধরে নিয়ে রেলমন্ত্রীর আত্মারামকে নড়িয়ে দিয়েছে। ঘটনাটাই যে প্রভুর জন্য সব করতে পারার সার্থকতা তখনই হয় যদি প্রভুর কারণে করি। পা ধরতে কোনো অসুবিধা হয়নি, তার মনোজগতে কোথাও অভিঘাত হয়নি। আমি এই গল্পগুলো এই জন্য বলছি যে মনোজগৎ এইভাবে যেন রাজি থাকে, এইভাবে যেন আমরা ভাবতে শিখি। ভাবনাটা এইভাবে করুন যে তোমার হব বলেই আমি তোমাকে ধরেছি, তোমার মতন হব বলেই ধরেছি, অন্যরকম না। আপনার পরিবার, প্রত্যেককে আমরা যারা আছি, আমাদের এই পরিবারগুলো, এই পরিবারটাই ঠাকুরের মন্দির, এই যেখানে বাস করি সেটাই ঠাকুরের কেন্দ্র। এরকম করা যায় না? আমার বাড়ি যেখানে আছে, আমার পরিবার যেখানে আছে, আমার পরিবেশকে আমি রচনা করব, আমরা ব্যক্তিগতভাবে, এটুকু করা যায়? এটুকু ভাবতে পারি আমরা? তাহলে কত অগণিত কেন্দ্র আমাদের হতে পারে। আপনি বলবেন এখানে সামনে গেলেই দমদম মন্দির, এখানে মধ্যমগ্রাম আছে, ওইদিকে গেলে পানিহাটি পাবো, এরকম করে ঘোলা পাবো, এরকম কাছের কাছে কতগুলো আছে আমাদের। আমি 2-4টে নাম কেবল বললাম, এখানেই ছড়িয়ে ছিটে কতগুলো আছে। এইগুলো না, আমার বাড়িটাই হচ্ছে ঠাকুরের মন্দির। আমার বাড়িতে ঠাকুর আছেন। বাড়ির সদস্য কজন? আমরা 4 জন, ঠাকুর আর আমরা 3 জন। বাড়ির সদস্য কজন? আমরা 6 জন, ঠাকুর আর আমরা 5 জন। আমাদের বাড়িগুলো যেন এরকম হবে। আমার ভাষার দরকার নেই, কিন্তু আমরা আগে ঘাবড়াই যে আমি যে ঠাকুরের কথা বলবো, বলতে গেলে কি ভাষা লাগবে, বলাটা ঠিক হবে কিনা। বলাটা ঠিক তখনই হবে আপনি কেন ঠাকুরকে ধরেছেন, এটা আপনি আগে নিজের মনকে জিজ্ঞেস করুন, আপনি কেন ধরেছেন। যদি এই ধরাটা কেন ধরেছেন আপনার জিজ্ঞাসাটা মীমাংসা পেয়ে থাকেন, তাহলে আপনি কাউকে যাজন করতে পারেন, নতুবা পারবেন না। আর আরেকটা জিনিস, দীক্ষাটা একটা সংখ্যায় যেন পরিণত না করি। তাতে কি হচ্ছে, অনেক সময় কি হয় যে আমরা যাজনটা ঠিক মতন করতে পারলাম না, তার যুক্তিকে খণ্ডন করতে পারলাম না, এবং তার প্রশ্নের মীমাংসা আমি পৌঁছালাম না, হাত ধরে টানলাম, চলো শান্তি পাবে। এটা হতে পারে? করার যদি না থাকে তাহলে শান্তি আসবে? আমি দুধ দিয়ে দিলাম, বললাম যে এটাকে ঘি বানিয়ে, এটা ঘি হয়ে যাবে, রেখে দাও। তো ওটা ঘি হবে কোনোদিনও? 1000 বছর থাকলে দুধ আর ঘিয়ে পরিণত হবে না। ওকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে জীবনটা শান্তিতে পেতে গেলেও একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। জীবনটা শান্তি পেতে যে পদ্ধতিটা পাওয়া দরকার, সেই পদ্ধতিটাই তো সে নেয়নি। তাহলে দীক্ষা নিলে কি করে সে শান্তি পাবে? দীক্ষা নিয়ে দীক্ষানুচর্যে যদি চলো এবং সেগুলোকে ঠিক কাটায় কাটায় মানতে পারো, তাহলে তুমি শান্তি পাবে। শান্তি কিসে পাওয়া যায়? যত বিদগ্ধ মানুষ আছে সার কথাতে, ঠাকুরের কথাতেই ফিরে আসছে। ঠাকুর বলছে চাওয়াটা না পাওয়ার দুঃখ। এর উল্টোটা কি? যে অবস্থায় আছো, যে অবস্থানে বিরাজ করছো, সেটাতে রাজি থাকো, তাহলেই তুমি শান্তিতে থাকবে। বাড়িতে একটা কোনো পরিবেশ তৈরি হয়েছে যেটাতে আমি অশান্তিতে ভুগছি, ওকে ঠিক আছে, তুমি তোমার জীবন, তোমার মতবাদ, তোমার চিন্তা চলন নিয়ে তুমি ভালো থাকো, আমি আমারটুকু নিয়ে ভালো আছি, এবং সংঘাতের জায়গাটায় আমি এড়িয়ে চলছি, তাহলেই শান্তি। এখানে একটি ভাই একটু আগে বলছে বউয়ের সাথে ভীষণ অশান্তি হয়। আমি বললাম ভাই, প্রেমে আমি কোথায়? আমি আর আমার বউ আছি, তাহলে আমার প্রেমে আমি কোথায়? তুমিই আছো তো। প্রেমে সবসময় তুমিই থাকবে, প্রেমে আমি বলে কোনো থাকে না। তাহলে সংঘাতটা আসবে কোথা থেকে? কেননা বরফ কি করতে পারে? গলে গিয়ে জলকে পেতে পারে। তা আমিও গলে গিয়ে তাকে পেতে পারি। আমি থাকবো না,
আমি তোমাকে ভালো রাখার জন্যই আমি, তোমার মন জগৎ, তোমার সব কিছুকে আমি ভালো রাখার জন্যই আমি। তবে আর সংঘাত নেই, সংঘাতটা আসেই এখান থেকে যে আমিও আছি তুমিও আছো। এই দুটো শক্ত ইট কিছুতেই মিলবে না, দুটো জল মিশে যাবে, জল মিশে যাবে, কিন্তু দুটো বরফ কিন্তু মিশবে না। যতই কাছে রাখলে যুক্ত হয়ে যেতে পারে যদি চাপে রাখা যায়। চাপ যেই নেই থাকবে না, তাহলে সামাজিক চাপ, পরিবেশের চাপ, এইসবে ওই দুটো যুক্ত থাকতে পারে, নচেত নয়। কিন্তু জলের ক্ষেত্রে চাপের দরকার নেই, ঢেলে দেন একাকার হয়ে যাবে। তাহলে প্রেম এইভাবেই আসে। তো ঠাকুরের প্রতিও প্রেম এইভাবে আসে। সেখানে আমি বলে কিছু নেই, ঠাকুর তুমি আছো। প্রেম করতে শেখাটাই হচ্ছে আমাদের প্রথম কথা, প্রেম করতে পারাটাই হচ্ছে প্রথম কথা। যে তুমি আছো তাই আমি রোজ জলে বেরোই ঘর থেকে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বিছানা আছে, আমার গিন্নি ঘরে বসে আমার জন্য পাকোড়া ভাজিয়ে রেখেছে, আমি বললাম রাখো তো আমার পাকোড়া, আমি যাবো এখন, ওখানে সবাই যাচ্ছে যার জন্য। এই যে ঝড় জলে বেরিয়ে পড়লাম, এটা তোমার প্রতি ভালোবাসা। এই জিনিসগুলোই আমাদের বুঝতে হবে, তাহলে যাজন আমি পারবো, তাহলেই যাজন পারবো। নতুবা যজনের সময় আমি হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, তার মধ্যেও বিরক্তি এসে গেল। যিনি বসলেন তিনিও বিরক্ত হলেন, যিনি দীক্ষা দিলেন তিনিও ভাবছেন যে এই লোকটা এত উসখুস করছে কেন। কারোরই মন পুত হবে না, যাজন পূর্ণাঙ্গ হোক এবং সে বুঝুক সে কি করতে চাইছে। এই জায়গাটাই আমরা হাত দিই।